উঠে দাঁড়াও নিজে নিজে। পিয়াসা স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে দেয় তাকে তোলার জন্য। আশার হাত না ধরে বলল, সরি, আমার ইতিমধ্যে রেকর্ড ভালো না। ক্যারেক্টারলেস ট্যাগ পেয়ে গেছি ইতিমধ্যে। নতুন করে আর কোনো ট্যাগ পেতে চাই না। নিজেই ওঠার চেষ্টা করবো বউজান। কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে গেল পিয়াসা। আয়নায় নিজের দিকে নিজেই অপলক তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে পিয়াসার মনে হলো আশার তাকে হঠাৎ করেই যেন অপ্রস্তুত করতে চাইছে। তা না হলে এটা তো সাধারণ ভদ্রতা, কেউ পড়ে গেলে তাকে তুলতে হাত বাড়িয়ে দেওয়া। পর মুহূর্তে যেন আয়নায় থাকা তার প্রতিচ্ছবি হেসে ওঠে। পিয়াসা চমকায়, এ যেন তাকে বিদ্রুপ করছে। নিজেকে নিজেই প্রশ্ন করলো, এই সাধারণ ভদ্রতা করেছে বলে সে নিজেই তো আশারকে চরিত্রহীন বলেছে, তাহলে আবার কেন এক্সপেক্ট করছে যে সে পড়ে গেলে আশার হাত বাড়িয়ে দিবে, তাকে সাহায্য করতে? নিজের ভুলভাল ভাবনায় নিজেই হেসে ওঠে পিয়াসা। এই লোক হাত বাড়িয়ে দিতে হবে কেন? পিয়াসা নিজের চৌহদ্দিতে কাউকে আসতে দিবে না। যতবার মুখ থুবড়ে পড়বে ততবারই নিজে নিজে উঠে দাঁড়াবে। কারো থেকে কোনো সে সাহায্য আশা করবে না। সুবে সাদিকের সময় খোলা জানালা দিয়ে রুমের ভিতর একরাশ ঠান্ডা বাতাস প্রবেশ করে। পিয়াসার চোখ খুলে যায়। বিছানার অপর পাশে থাকা মানুষটা নেই। থাকবে না এটা যদিও জানা পিয়াসার, প্রতিদিন জামাতে নামাজ পড়ে আসার। পিয়াসা উঠে বসে। চারিদিকে সবেমাত্রই আলো ফুটে উঠেছে। পিয়াসা অজু করে আসে। নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বারান্দায় বসে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। এই বারান্দাটা ভীষণ সুন্দর। এর আগে পিয়াসা আসেনি। বারান্দায় বসার দুটো চেয়ার আছে। বারান্দা জুড়ে বিভিন্ন প্রজাতির অর্কিড। সবচেয়ে বেশি ভালো লাগে খাঁচায় থাকা টিয়া পাখিটা। এক মুহূর্তের জন্য পিয়াসার মনে হয় এই লোকটাকে সে কেমন ভেবেছিল। লোকটা সম্ভবত তেমন নয়। টিয়া পাখির এই টুকটুকে লাল ঠোঁট দুটো কেমন স্বপ্নের মতো লাগছে। পিয়াসা ভেসে যায় অতীতে, সেই কালো অতীতে। পুকুর পাড়ে থাকা কামরাঙ্গা গাছটায় প্রায়শই দেখা যায় টিয়া পাখি এসে বসেছে। পিয়াসা মাঝে মধ্যে মায়ের কাছে বায়না করতে একটা টিয়া পাখি এনে দিতে সে পুষবে। একটা পাখির জন্য পিয়াসা গোপনে কত চোখের জল ফেলেছে তা পিয়াসার চাইতে ভালো কে জানে। পিয়াসা হাসে অতীতের কথা ভেবে। একটা সময় এত বেশি কেঁদেছে বলেই হয়তো এখন চাইলেও কাঁদতে পারে না। পিয়াসা এগিয়ে গিয়ে খাঁচার সামনে দাঁড়ায়। আপন মনে বিড়বিড় করে বলে, তোর নাম কি রে রঙিলা টিয়ে? পিয়াসা চমকায় ভীষণভাবে। সে স্বপ্ন দেখছে না তো। ইতস্তত করে এদিক ওদিক তাকায়, আবারও কেউ নেই। তারপর আবারও জিজ্ঞাসা করে একই প্রশ্ন। পাখি আবারও তার নাকি সুরে জবাব দেয়। পিয়াসা হুট করে পিয়াসার মন খারাপ হয়ে যায়। কে জানে কেন পিয়াসার বুকের ভেতর জ্বালা পোড়া অনুভূতি হতে থাকে। পিয়াসার রুমে থাকলো না। আষাঢ়ের ফেরার সময় হয়ে এসেছে। পিয়াসা রুম থেকে বের হয়ে গেল। পুরো বাড়ি কেমন নীরব নিস্তব্ধ হয়ে আছে। রান্নাঘর থেকে মৃদু টুংটাং শব্দ আসছে শুধু। পিয়াসা এই প্রথম এই বাড়ি সকালবেলার বাহিরের রূপ দেখতে পেল। এতদিন তো আর দিন রাত একটাই রুমে কাটাতো। রান্নাঘরে রজনী আর নার্গিস মিলে নেমে গেছে তাদের প্রতিদিনের কাজকর্মে। রজনী পিয়াসাকে দেখে মিষ্টি হেসে বলল, এত সকালে উঠলে কেন মা? আর একটু ঘুমিয়ে নাও। পিয়াসা হাসে। এত যত্ন করে আদর করে কেউ তার সাথে কথা বললে তার বুক কাঁপে শঙ্কায়। বারবার একটা মানুষের কথা মনে পড়ে যায়। সারা পৃথিবীর মানুষের আদর পেয়েও কোনো একটা মানুষের জন্যে মনের খচখচানি দূর হয় না। পিয়াসা জানে না মনের এক কোণে কেন আজও সে রয়ে গেছে। নার্গিস আর চোখে মেয়েটার দিকে তাকায়। এই মেয়েটাকে সেও পছন্দ করতো না, অথচ আজকে কেন জানি ভালো লাগছে মেয়েটাকে খুব। নার্গিস এগিয়ে গিয়ে পিয়াসা চিবুক ধরে বলল, এই বাড়ির বড় বউ তুমি। এই বাড়ির যত পচা বস্তার নিয়ম আছে সবকিছু তোমাকেই দূর করতে হবে। তোমার শাশুড়িকে তো আমি আমার বিয়ের আসার পর থেকেই দেখছি। তোমাকে বউ করতে পারায় তোমার শাশুড়ির চোখে মুখে আমি যেই উপচে পড়া আনন্দ দেখেছি তা আর কখনো দেখিনি। তোমার শাশুড়ির জীবনে অনেক না পাওয়া আছে, তুমি তো সবই জানো। তবুও তোমাকে পেয়ে যেই সুখ তিনি পেয়েছেন তা যেন আজীবন এমনই থাকে। পিয়াসা একটা মোড়া টেনে নিয়ে বসলো। বাবা মা ছাড়া কখনো কারো আদর পায়নি পিয়াসা, তাই হঠাৎ করে আজ এমন আদর পেয়ে এখান থেকে সরতে ইচ্ছা করছে না তার। একটু আগে বলা নার্গিস আন্টির কথাগুলো শুনে পিয়াসা কিছু বলতে পারল না। রজনী আন্টি তাকে অনেক বেশি পছন্দ করেন, কিন্তু সে কি এত ভালোবাসা আদর পাওয়ার যোগ্য যেখানে তার ছেলেকে সে এক ফোঁটাও পছন্দ করে না? মহুয়া বেগম সিঁড়ি বেয়ে নেমে এলেন। তার সাথে এলো শিরিন। সোফায় বসে মহুয়া বেগম পিয়াসাকে ডাকলেন। রজনীর মুখ গম্ভীর হয়ে গেল। পিয়াসাকে নিশ্চয়ই এখন এমন কিছু বলবে যা ভীষণ অপ্রীতিকর। পিয়াসা কিচেন থেকে বের হয়ে গেল মহুয়া বেগমের কাছে। মহুয়া বেগমের মুখ থমথমে।
আদেশের সুরে বলল। আমার জন্য আজকে যাও ভাত তুমি রান্না করবে, যাও। পিয়াসা ফুরফুরে মেজাজে রান্নাঘরে ঢুকে গেল। রজনী বলল, তুমি বসো, আমি রান্না করে দিচ্ছি। তুমি বলো যে তুমি রান্না করেছো, তাহলেই হবে। পিয়াসা ব্যস্ত হয়ে বলল, না আন্টি, আমি নিজেই রান্না করব। আমার কোনো সমস্যা হবে না। আপনারা থাকলে বরং আমি রান্না করতে পারবো না। আপনার বাড়ি গিয়ে বসুন। নার্গিস পিয়াসার চোখের দিকে তাকিয়ে দ্বিধান্বিত হয়ে গেল। এই মেয়ের চোখ হাসছে, কিছু একটা করবে নিশ্চয়ই। রজনীর দিকে তাকিয়ে নার্গিস বলল, ভাবি চলুন আমরা বাইরে গিয়ে বসি, ও যখন চাইছে ওকে একটা সুযোগ দিন। রজনী অনিচ্ছা সত্ত্বেও বাহিরে বের হয়ে গেল। পিয়াসার ভীষণ হাসি পেল। মহুয়া বেগম মানুষ চেনে না, পিয়াসাকে এতটা ছোট করে দেখা ওনার উচিত হয়নি। পিয়াসা মন মতো লবণ মরিচ দিয়ে রান্না চাপালো। এত আনন্দ কেন হচ্ছে তার বুঝতে পারছে না। আশার নামাজ পড়ে রুমে এসে দেখে পিয়াসা নেই, অথচ পিয়াসার ঘ্রাণ রুমের সবখানে। পিয়াসার বালিশটা নিয়ে আশার একটা চুমু খায়, তারপর ছাদে চলে যায় কবুতরের কাছে। শিরিনের ভীষণ উসখুস লাগছে। এই মেয়েটা কি করছে কে জানে। কৌতূহল মেটাতে না পেরে শিরিন রান্নাঘরে ঢুকে গেল। পিয়াসা খুন্তি হাতে নিয়ে গুনগুন করছে। শিরিন বলল, রান্না কত দূর? এখনো 2 মাইল দূর। শিরিন ভ্রুকুচকে তাকিয়ে বলল, মস্করা করছো তুমি? আপনি আমার এতটা কাছের কেউ নন যে ঠাট্টা মশকরা করবেন। আমার মশকরাও ভীষণ দামি, যার তার সাথে হয় না। শিরিনের পায়ের তালু চলে গেল। এমন অহংকারী কথা শুনে পাতিলের দিকে উকি দিয়ে বলল, কি করছো এসব? এক সাগর পানি দিয়ে রেখেছো কেন? পানি বেশি হয়ে গেছে নাকি? ঠিক আছে, তাহলে আপনি না হয় রান্না করে আমায় দেখিয়ে দিন। আমি কেন রান্না করব? তাহলে জ্ঞান দিতে আসবেন না প্লিজ। আমার জ্ঞান খুব একটা কম নেই। শিরিন অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়ে রীতিমতো তাকে অপমান করছে যেন। রাগে বের হয়ে এলো কিচেন থেকে। পিয়াসা রান্না শেষ করে প্লেটে করে এনে ডাইনিং টেবিলে রাখলো। রজনী আর নার্গিস ঢুকলো সবার জন্য রান্না করতে। শিরিন এই সিদ্ধান্তই নিয়ে রেখেছে, খাওয়ার সময় কয়েকটা কথা শুনিয়ে দিবে। রজনীর বুক টিপ টিপ করছে। মহুয়া বেগম যে একটা ঝামেলা করার জন্য পিয়াসাকে রান্না করতে বলেছেন তা তিনি বুঝতে পারছেন। জায়ের শুকনো মুখের দিকে তাকিয়ে নার্গিস বলল, ভাবি এত চিন্তা করবেন না, পিয়াসা বুদ্ধিমতী মেয়ে। আমরা আপনার মতো বোকা ন, ওকে ওর মতো করে ব্যাপারটা বুঝতে দিন। রজনীর শঙ্কা দূর হয় না। অতটুকু মেয়ে কতটুকুই বা কথার আঘাত সহ্য করতে পারবেন। নাস্তা তৈরি করে ঝুনি সবাইকে ডেকে আনলো। পিয়াসা ইচ্ছে করে আষাঢ়ের বাম পাশে বসলো। শিরিনের গা জ্বলে উঠে দেখে মহুয়া বেগম সিরাজুল ইসলামকে বললেন, আজকে তোর পুত্রবধূ আমার জন্য রান্না করছে। কথাটা শুনে আষাঢ়ের চোয়াল শক্ত হয়ে ওঠে। কঠোর গলায় বলল, এই তোমাকে রান্না করে ঢুকতে বলেছে কে? পিয়াসা গলায় মধু ঢেলে বলল, এত রাখছেন কেন? আপনার বউ হয়েছে যখন, আপনার পরিবার তো এখন আমারও পরিবার। এখন তো আমি ফ্রি আছি, একটু চেষ্টা করছি। ক্লাস শুরু হলে তো আর পারবো না, প্লিজ। এমন ভোল পাল্টে ফেলতে দেখে আশার বিষম খেলো। পিয়াসা পানির গ্লাস এগিয়ে দিয়ে মিষ্টি করে হাসলো। মহুয়া বেগম খাবার মুখে দিতেই তার মনে হলো নাক কান দিয়ে ধোয়া বের হচ্ছে যেন। পিয়াসা মিটিমিটি হাসছে। সে রান্নায় নাগামরিচ দিয়েছে। মহুয়া বেগম আর্তনাদ করে ওঠে। প্রচণ্ড ঝাল আর লবণে মহুয়া বেগমের গলা জ্বলে যাচ্ছে যেন। পিয়াসা অবুঝের মতো বলল, কি হয়েছে দাদি? শিরিন কটমট করে তাকায়। ঝুনি গিয়ে চিনির ডিব্বা নিয়ে আসে। তারপর পরপর 4 চামচ চিনি মুখে দেয় মহুয়া বেগম, তারপর বরফ এনে মুখে দেয়। শিরিন কটমট করে বলল, বুড়ি ধামড়া মেয়ে, এইটুকু রান্নাও জানো না তুমি? বিয়ে বসার জন্য পাগল হয়ে গেছো। তোমার মা সারাদিন চাকরি বাকরি নিয়ে থেকেছে, মেয়ের দিকে খেয়াল দেয়নি। সিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম 2 ভাই বোনের দিকে তাকিয়ে আছেন। আশার কিছু বলার আগে পিয়াসা আষাঢ়ের হাত চেপে ধরে, চোখের ইশারায় শান্ত হতে বলে। পিয়াসা আরো শান্ত সুরে বলল, দেখলেন ফুপু, আপনি বুঝেছেন ব্যাপারটা। চাকরিজীবী মায়ের সন্তান এমনই হয় ফুপু, মায়ের সান্নিধ্য পায় না যে, তাই। প্লিজ ফুপু, আমার রিকোয়েস্ট, আজকে থেকে সব রান্না আপনি করবেন। আমি আপনার সাথে থেকে শহরে জমিনে দেখে শিখবো আপনার থেকে। আমার মা তো পারলো না, আপনিই না হয় সেই দায়িত্বটা নিয়ে এবার। সিরাজুল ইসলাম খুক খুক করে কাশি দিতে শুরু করেন। মিরাজুল ইসলাম বলল, তাহলে তো আর কথাই নেই, আজকে থেকে তুই রান্না করে দেখাবি কিভাবে কি করতে হয়। কথা ফাইনাল এখানেই। শিরিন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আষাঢ়ের সাথে তার সম্পর্ক যেমনই হোক, এই সম্পর্ক যে অনেক দামি পিয়াসা প্রথম দিনই তা ভীষণ ভালো করে বুঝতে পেরেছে। রান্নার কথা শুনে শিরিন দ্বিমত করতেই সিরাজুল ইসলাম বলল, পিয়াসা এখন এখানের অতিথি না শিরিন, ও এই বাড়ির বড় বউ, ও আষাঢ়ের বউ। আষাঢ় আমার বড় ছেলে, এই বাড়ির বড় ছেলে।
তেমনি আষাঢ়ের বউ এই বাড়ির বড় বউ। ওর যখন শখ হয়েছে তোর কাছে রান্না শেখার, তো শেখাতে হবে তোকেই। পিয়াসা এক নজরে আষাঢ়ের দিকে তাকায়। যে মানুষটার খাতিরে সে এত মর্যাদা পাচ্ছে সেই মানুষটার সাথেই তো তার এক জনমের দূরত্ব। খাওয়ার পর পিয়াসা ড্রয়িং রুমে বসে। রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। একটা পুরনো ম্যাগাজিন কোলে নিয়ে টিভি অন করে সোফায় পা তুলে বসে। টিভিতে গোপাল ভাঁড় ছেড়ে দিয়ে ম্যাগাজিনে চোখ বুলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট দিয়েছে, রেজাল্ট বের হবে আরও সপ্তাহখানেক পর। পিয়াসা সেই কথা মনে পড়তেই বুক কাঁপে। কে জানে কি হবে রেজাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় পিয়াসার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। চান্স না পেলে পিয়াসা ভীষণভাবে আঘাত পাবে। সকাল থেকে একটানা ল্যাপটপের সামনে বসে আছে নির্জন। মাঝে মধ্যে তার মনে হয় একটা দমকা হাওয়া তার পুরো জীবন এলোমেলো করে দিয়ে গেল। পুরো রুমে মৃত্যুপুরীর মতো অন্ধকার। দরজা জানালা সব বন্ধ করে নির্জন বসে আছে। ল্যাপটপের স্ক্রিনে একটা আর্টিকেল ওপেন করা। সবচেয়ে ভয়াবহ আত্মহত্যা সম্পর্কে। ইদানিং মৃত্যু তাকে ভীষণ টানে। এক জঘন্য মিথ্যা অপবাদ মাথায় নিয়ে নিঃশ্বাস নিতেও ভীষণ কষ্ট হয় নির্জনের। মিনি এসে দরজা ধাক্কা দিচ্ছে। গতরাতে সে বোনের সাথে ঘুমিয়েছে। সকাল থেকে যতবার নক করেছে কোনো সাড়া পায়নি। মিনির ভালো লাগছে না, এবার জোরে জোরে ধাক্কা দিতে লাগে। নির্জন নাস্তাও করেনি। বিয়ের পর থেকে আর ডাইনিংয়ে খেতে বসে না সে। নির্জন উঠে দরজা খুলে মিনি হুড়মুড়িয়ে রুমে ঢুকে যায়। নির্জনের দিকে তাকিয়ে হাঁপ ছাড়ে। একই রুমে দুজন বোবা প্রাণী থাকলেও বোধহয় ইশারায় কথা বলার চেষ্টা করে, অথচ তাদের কোনো কথা হয় না। মৃত্যুপুরী নিস্তব্ধতা মিনি সহ্য করতে না পেরে গত রাতে বোনের কাছে ঘুমিয়েছে। জলজাত একজন মানুষ পাশে থেকেও যদি বোবা হয়ে থাকা লাগে তাহলে প্রাণ বাঁচে না। মিনিকে অবাক করে দিয়ে নির্জন বলল, সবচেয়ে ভয়াবহ আত্মহত্যা কেমন জানো মিনি? মিনির আত্মা কেঁপে উঠে শুনে কি বলছে এই মানুষ। মিনি এগিয়ে এসে নির্জনের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কি বলছেন এসব? যতগুলো আর্টিকেল পড়লাম একটাও ভয়াবহ মনে হয়নি। এগুলো তো সাধারণ মনে হয়। বিষ খাওয়া, গলায় ফাঁস দেওয়া, সাইনাইড খাওয়া। আমি খুব ভয়াবহ যন্ত্রণাদায়ক কিছু খুঁজছি মিনি। নির্জন নির্বিকার চিত্তে উত্তর দেয়। মিনির দম বন্ধ হয়ে আসে শুনে। কান্নায় গলা রুদ্ধ হয়ে আসে। কি বলছেন এসব? কেন বলছেন? আপনি এসব বললে আমার খুব ভয় হয়। নির্জনের হাত ধরে কেঁদে ওঠে মিনি। মিনির কান্না নির্জনকে স্পর্শ করে না, তাকে ছুঁয়ে যায় সেই মতো মধ্যরাতে দেখা বাবার অবিশ্বাস্য চোখের চাহনি, ভাই বোনের লজ্জায় অবনত দৃষ্টি, মায়ের নির্বাকতা। মিনি নির্জনের দুই পা জড়িয়ে ধরে বলল, আপনি এসব বলবেন না প্লিজ নির্জন ভাই, আমি আর সহ্য করতে পারি না। কি দোষ ছিল আমার সেদিন? আমি তো কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোর রুমে যাইনি। তাহলে কেন এমন অপবাদ পেতে হলো আমায়? আজীবন সবাই জানবে নির্জন দুশ্চরিত্র ছেলে, অথচ এই ভয়ে মা সবসময় আমাকে তার আঁচলের নিচে রেখে বড় করেছে। আমি মানুষ হতে পারলাম না। মিনির ইচ্ছে করলো সত্যিটা বলে দেয় সবাইকে, কিন্তু গলা দিয়ে আসে না। কেন সেদিন রাজি হলো? গলায় কাটার মতো সত্যি আটকে থাকে মিনির। দুপুরে রান্নার সময় পিয়াসা সোজা গিয়ে শিরিনের রুমে হানা দিল। শিরিন সবে মাত্রই শুয়েছে। পিয়াসা গিয়ে মধুর সুরে ডাক দিয়ে বলল, ফুপি আমি এসেছি। শিরিন ধর্মরিয়ে উঠে বসে বলল, কেন এসেছো? কি সমস্যা তোমার? আপনি রান্না করবেন, আমি রান্না শিখবো, চলেন ফুপি। শিরিনের মুখ তেতো হয়ে গেল পিয়াসার কথা শুনে। এই মেয়ে তো আস্ত তেদর, এত তেদর দেখে মনে হয় না। শিরিন কিছু বলার আগে নীরা জবাব দিল। পিয়াসাকে তার মায়ের রুমে আসতে দেখে নীরাও এলো রুমে। এই মেয়েকে নীরার কাছে বিষের মতো লাগছে। মা কোনো রান্না করতে পারবে না, তুই গিয়ে তোর শাশুড়ির কাছ থেকে গিয়ে রান্না শিখ যা। পিয়াসা শান্ত সুরে বলল, তুই না, আপনি বলবা। বয়সে আমি তোমার ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে এখন আমি তোমার ভাবি হই। তাই আপনি করে বলতে শেখো এখন থেকেই। তা না হলে বেয়াদবি করার শিক্ষা আমি ভালোই দিতে পারি। মুদ্রার এক পিঠ দেখেছ এতদিন, কেবল অপর পিঠ দেখানোর সবে মাত্র শুরু। নীরা মায়ের দিকে তাকায়। এই মেয়ের স্পর্ধা দেখে নীরা হতবাক। শিরিন বাকরুদ্ধ হয়ে গেছে। পিয়াসা শিরিনের হাত ধরে টেনে নামায়, তারপর সোজা রান্নাঘরে নিয়ে যায়। শিরিনকে রান্নাঘরে আসতে দেখে ঝুনির ভীষণ আনন্দ হলো। এতদিনে বিষদাঁত ভাঙার মতো কেউ এলো তবে। শিরিন গোমরা মুখে চুলো ধরায়। তার সারা শরীর কেমন জ্বালাপোড়া করছে। সারাক্ষণ এসি রুমে শুয়ে বসে থাকতে থাকতে সামান্য গরম আর এখন শরীর সহ্য করতে পারছে না। শিরিনের মনে হচ্ছে কেউ যেন তার শরীরে মরিচ লাগিয়ে দিয়েছে, এত জ্বালাপোড়া করছে তাই। এক চুলায় ভাত বসে অন্য চুলায় মাছ বসালো। বহু বছর পর রান্না করছে শিরিন। হাতে গুনেও বলতে পারবে না শেষ কবে রান্নাঘরে ঢুকেছে।
না, রান্নাঘরে সে অনেকবারই ঢুকেছে সবার ভুল ত্রুটি ধরতে, ঝামেলা করতে, কিন্তু রান্না করতে না। তা মনে নেই। শিরিনের মনে হচ্ছে সবকিছু সে ভুলে গেছে। রান্নাবান্না যেন একটা মহাযুদ্ধ। এই যুদ্ধে একমাত্র সৈনিক শিরিন। সংসারের কাজকর্ম করার ভয়ে শিরিন বাপের বাড়ি খুঁটি গেড়ে বসেছিল এত বছর ধরে। আজ সেই খুঁটি নড়বড় করে দিয়েছে এই একরত্তি মেয়েটা। শিরিনের জন্য কতটা অপমানজনক তা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা, তার মাও কোনো প্রতিবাদ করলো না। মা সম্ভবত প্রতিশোধ নিচ্ছে এখন। যখন বড়ভাবে মেজভাবে কেউ ছিল না, তখন তাকে রান্না করতে বলে সে রাজি হয়নি। মা হয়তো তাই এখন সুযোগ পেয়ে তামাশা দেখছে। শিরিনের নাকের জল চোখের জল মিলেমিশে একাকার হলো। ঘামে, গরমে, কান্নায়, অভিমানে নাক মুছে খুন্তি হাতে নিল তরকারি নাড়ার জন্য। পিয়াসা পাশ থেকে বলল, উত্তপ্ত দুপুরের ভ্যাবসা গরমে অতিষ্ঠ জনজীবন। পিয়াসার ভীষণ হাঁসফাঁস লাগছে। খাবার টেবিলে মাথার উপর ফ্যান নিঃশব্দে ঘুরছে। পিয়াসা পাশের চেয়ারের দিকে তাকায়। আশার কঠোর মুখ করে বসে আছে। কিছু কি হয়েছে? নির্জন ছাড়া পরিবারের সবাই উপস্থিত এখানে। আশার ডান পাশের চেয়ারটা নির্জনের ছিল, আপাতত ওটা খালি পড়ে আছে। রজনী আর নার্গিস সবাইকে খাবার বেড়ে দিল। শিরিনের মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। রান্না যে জঘন্য হয়েছে তা জানার জন্য রকেট সায়েন্স লাগে না। শিরিনের মনে হলো সে যেন কুমির ভর্তি খালে ঝাঁপিয়ে পড়ে কুমিরকে এসে বলেছিল, আয় খা আমার। তা না হলে কোন কুক্ষণে সে এই মেয়ের লেজে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল। যাও ভাত যেমনই হয়েছে সেটা যার ব্যাপার সে বুঝতো। কেন মাঝখানে নিজের লম্বা নাকটা ঢুকিয়েছে? ঝুনির আজকে ভীষণ আনন্দ হচ্ছে। এতদিন পান থেকে চুন খসলে শিরিন ক্যাটক্যাট করত। আজকে যে কি হবে? খাওয়ার টেবিলে সবাই চুপচাপ। মহুয়া বেগম ডাল দিয়ে ভাত মুখে দিয়ে শিরিনের দিকে বিষ দৃষ্টি হানলেন। শিরিনের মনে হচ্ছে পুরো আসমান তার মাথায় ভেঙে পড়ল বুঝি। রাগে মহুয়া বেগমের কপালের রগ দপদপ করছে। শিরিন অন্যদিকে তাকায়। সামান্য মসুরির ডালে কিনা এই বুড়ি দামড়ি মেয়ে এক বয়াম হলুদ ঢেলে দিয়েছে। তা না হলে মসুরের ডাল এমন তিতকুটে হয়? হলুদের উৎকট গন্ধের জন্য মুখে নেওয়া যাচ্ছে না। মিরাজুল ইসলাম মাছ দিয়ে এক লোকমা খেয়ে শিরিনের দিকে তাকান। তার জিহবায় কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। পানি বলে চিৎকার করে উঠলেন। ঝুনি মিটমিটিয়ে হাসছে। শিরিন রান্নাঘরে যাওয়ার আগে ঝুনি মরিচের গুঁড়া বদলে দিয়েছে। কাশ্মীরি মরিচের কৌটায় দেশি ঝাল মরিচের গুঁড়ো রেখে দিয়েছে। ডাল রান্নার সময় শিরিনের বেখেয়ালে কিছুটা হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছে। অনেক দিনের পুরনো ক্ষোভ ঝুনির। সুযোগ কিছুতে হাতছাড়া করতে পারল না। তাই রজনী ছুটে গিয়ে পানি নিয়ে দিল ফ্রিজ থেকে। মিরাজুল ইসলামের জিহবা পুড়ে যাচ্ছে। মাথায় কেমন অসহ্য রকম যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। পুরো টেবিলে সবাই চুপচাপ বসে তামাশা দেখছে। মিরাজুল ইসলাম নিজেকে শান্ত করে বলল, আমি অনেক বড় গাধা আজকে বুঝলাম। আজীবন তুই আমার কাছে নালিশ করে গেলে আমার বউ রান্না পারে না। আমার উচিত ছিল তখনই তোকে রান্না করে দিতে বলা। এজন্যই তো কখনো শ্বশুর বাড়ি গেলি না, কখনো রান্নাঘরে ঢুকে নিজ থেকে রান্না করতে গেলি না। আজীবন শুধু অন্যের দোষ ধরেই গেলি। সিরাজুল ইসলাম আর খাবার মুখে দেওয়ার রিস্ক নিলেন না। রজনীকে বললেন সবার জন্যে ডিম ভেজে আনতে। রজনী কিছু না বলে রান্নাঘর থেকে 2 বাটি গরুর মাংস নিয়ে এলো। প্রায় সময় রজনী মাংস বেশি করে রান্না করে ডিপে রাখে, যাতে কখনো প্রয়োজন হলে খাওয়া যায়। শিরিনের রান্না হতেই রজনী ফ্রিজ থেকে মাংস বের করে ওভেনে গরম করে নিল। সবাই গরুর মাংস দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেলো। খাওয়ার পর সিরাজুল ইসলাম পিয়াসার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলতে চাও? পিয়াসা মুচকি হেসে বলল, মাঝে মাঝে চুপ থাকাটাই সবচেয়ে বড় প্রতিবাদ হয়ে যায় আঙ্কেল। আমার কিছুই বলার নেই। নীরার মনে হলো পিয়াসা যেন কষে একটা থাপ্পড় বসিয়েছে তার মায়ের গালে। কোনো কিছু না বললে বরং কোনো এক সময় সুযোগ পেত এটাকে একটা এক্সকিউজ করার। ছোট হয়েও শিরিনকে অপমান করেছে বলে ওর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলার। কিন্তু পিয়াসা না বলেও যেন অনেক কিছু বলে দিয়েছে। সিরাজুল ইসলাম বললেন, এবার থেকে শিরিনই রান্না করবে। একটা পরিবারে থাকতে গেলে আজীবন একজন পায়ের উপর পা তুলে খাবে, বাকিরা কাজ করবে, তা তো হয় না। তাই আপাতত রান্নাঘরের দায়িত্ব শিরিনের। মহুয়া বেগম নির্বাক তাকিয়ে দেখলেন তার সাম্রাজ্যের দখলদারিত্ব তার হাত থেকে ছুটে যাচ্ছে। তবে কি একরত্তি মেয়ে তার সাম্রাজ্যের দখল নিবে? মহুয়া বেগমের সারা শরীরে যেন বিষাক্ত হুল ফুটতে থাকে। একরাশ আলগা গাম্ভীর্য গলায় এনে বললেন, আমি এখনো বেঁচে আছি। এই সংসারের সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো আমি আছি। তাই তোকে সিদ্ধান্ত নিতে হবে না, কে রান্না করবে নাকি কে বসে থাকবে। সিরাজুল ইসলাম ফাটা বেলুনের মতো চুপসে গেলেন মুহূর্তে। মহুয়া বেগম পুত্রবধূদের দিকে তাকান।
এখনই পিয়াসার উপর চাপ দেওয়া যাবে না। রজনীকে উদ্দেশ্য করে বললেন, রান্নাবান্না যত্ন নিয়ে করার কাজ, ভালোবাসা দিয়ে করার কাজ। যত ভালোবাসা মনে নিয়ে খুন্তি নাড়বে, রান্না তত মজা হইব। ঝুনি ফট করে বলল, তাইলে মনে হয় সিঁড়ি আপা মনে সবিষ নিয়া খুমতি নাড়ছে। এই লাইগা এই বিষাক্ত খাওন কেউ খাইতেই পারে নাই। মহুয়া বেগম ধমকে দেওয়ার আগে সবাই হো হো করে হেসে উঠল। মহুয়া বেগম রজনীকে বললেন, রাইতের খাওয়ার বন্দোবস্ত কর। শিরিনের ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শুনে। পিয়াসা বলল, কিন্তু দাদি, আমি তো ফুপির কাছে রান্না শিখবো। তোমার শাশুড়ি সবচেয়ে ভালো রান্না জানে, তোমার শাশুড়ি তোমাকে রান্না শেখাবে। আমার শাশুড়ি তো আমার রান্নার দোষ ত্রুটি ধরে নাই দাদি, ফুপি ধরেছে, তাই ওনাকেই আমায় রান্না শেখাতে হবে। তাছাড়া জমিদার বাড়ির মেয়ে হচ্ছে ফুপি, আমার শাশুড়ির চাইতে ফুপির ভালো জানার কথা জমিদার বংশের টেস্ট। তাই অনর্থক আমার শাশুড়ির উপর গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। নীরা আর সহ্য করতে পারল না, আক্রোশে চেঁচিয়ে বলল, আমার মা কি তোর চাকর যে তোর কথা মতো কাজ করবেন? আশার ধমকে বলল, কানে গালে চটকড়া খাওয়ার আগে আমার বউকে রেসপেক্ট দিয়ে ভাবি বলে কথা বলতে শেখ, তা না হলে তোর এই ক্ষমার ডিজাইন চেঞ্জ করে দেবো আমি। মিনি অসহায়ের মতো তাকে নাটক দেখে। এই জাগতিক কিছুই তার ভালো লাগে না। নির্জনের কথাগুলো মাথায় ঘুরছে তার। হুট করে মিনির মনে হয় সব কথা যদি সে পিয়াসাকে শেয়ার করে তাহলে পিয়াসা হয়তো তাকে একটু হলেও সাহায্য করতে পারবে। এই সংসারে আর কেউ নেই তার মন বুঝার মতো, কিন্তু পিয়াসাকে তো সে অপছন্দ করে। মিনি বুঝতে পারে না কি করবে। রজনী পিয়াসার হাত ধরে বলল, থাক মা, জেদ করো না। তোমার ফুপির রান্না তো দেখলে, এরপর কারোরই আর খাওয়া হবে না ঠিক করে। যার কাজে যারে সাজে, বিনি কাজে লাঠি বাজে। ঝুনি বলল, না ভাবি, লাঠি বাজে না, সিঁড়ি আপা থোটা বাজে শুধু। আল্লাহ দিছে তারে চাইনিজ থোতা। আজকাল এমন থোতা দেখাই যায় না। থোতা না যেন ইস্পাত। থোতা ধার থাকলেও কাম কাজের কোনো ধারই নাই তার। আকাই মা। রজনী এই মৃদুস্বরে ধমক দেয় ঝুনিকে। নীরা ফুঁসতে থাকে। পিয়াসার কথা বাড়ালো না। তার দরকার ছিল শিরিনকে একটা বড়সড় ধাক্কা দেওয়া, যাতে সে বুঝতে পারে পিয়াসা সহজ মেয়ে নয়। আপাতত সেটা হয়েছে, তাই পিয়াসাও আর কথা বাড়ালো না। মহুয়া বেগম দেখলেন পিয়াসা মেনে নিয়েছে। হাফ ছেড়ে বাঁচেন মহুয়া বেগম। কিন্তু মহুয়া বেগম জানে না এরপর পিয়াসার সিদ্ধান্ত শুনলে সে আরেকবার পস্তাবে কেন পিয়াসাকে বউ করলো তার জন্যে। খুব উড়ছো না? একদিন এই উড়তে উড়তে দেখবা 2 ডানা ভেঙে গুড়িয়ে দিয়েছি। সেদিন এমনভাবে মুখ থুবড়ে পড়বে যে তাকাতেও পারবে না। খুব শীঘ্রই সেই দিন আসবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।